একটা জিনিস খেয়াল করেছেন, বর্তমান সময়ে সবাই এখন ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে। টেসলা থেকে নিয়ে শুরু করে ভারতের BYD কোম্পানি সবাই এখন ইলেকট্রিক গাড়ি বানাচ্ছে। কিন্তু কেন? ইভি ভলিউমসের একটি প্রতিবেদন অনুযায়ী 2023 সালে বিশ্বব্যাপী 14.2 মিলিয়ন নতুন ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়েছে, যা 2022 সালের তুলনায় 35% বেশি। তাহলে কি খুব দ্রুতই পেট্রোলিয়াম চালিত যানবাহন নিশ্চিহ্ন হয়ে যাবে? বড় বড় কোম্পানি বা কেন ইলেকট্রিক গাড়ির দিকে বেশি ফোকাস করছে? ইলেকট্রিক গাড়িতে আসলে সুবিধা কি? পেট্রোলিয়াম চালিত যানবাহন ভার্সেস ইলেকট্রিক যানবাহন, এই দুইটির মধ্যে কোনটি আসলে আমাদের পরিবেশের জন্য ভালো? আজকের এই ভিডিওতে এই সকল বিষয়ে ইন ডিটেলস আলোচনা করা হবে। ভিডিওর শুরুতে আমি দুইটি কোম্পানির নাম বলেছিলাম, একটি হচ্ছে টেসলা আর একটি হচ্ছে BYD। আপনারা হয়তো অনেকেই টেসলা কোম্পানির নাম শুনেছেন, কিন্তু BYD কোম্পানির নাম অনেকেই হয়তো জানেন না। এই কোম্পানিটি শুধুমাত্র ইলেকট্রিক গাড়ি বানায়। 2021 সালে তারা 10 লক্ষ ইলেকট্রিক গাড়ি তৈরি করে, 2022 সালে 30 লক্ষ, 2023 সালে 60 লক্ষ এবং 2024 সালের মার্চ মাস পর্যন্ত এই কোম্পানিটি 70 লক্ষ ইলেকট্রিক গাড়ি বানিয়ে টেসলা সহ বড় বড় কোম্পানিকে চ্যালেঞ্জ জানায়। BYD সিল নামে তারা সর্বশেষ যে গাড়িটি লঞ্চ করেছে সেটাতে 82.56 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক রয়েছে, যা সর্বোচ্চ 308 হর্স পাওয়ার এবং 360 Nm টর্ক তৈরি করতে পারে। ফুল চার্জে এটি 580 কিলোমিটার চলতে পারে। ভাবতে পারেন 580 কিলোমিটার। এছাড়াও আধুনিক অনেক ফিচার তো রয়েছে। এটি সত্যি যে বিশ্ববিখ্যাত যত গাড়ি কোম্পানি রয়েছে তাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে, কে কার চেয়ে কত ভালো গাড়ি তৈরি করতে পারে। সারা বিশ্বে যেভাবে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়ছে, তাতে আগামী কয়েক বছরের মাঝে ইলেকট্রিক গাড়ি বিশ্বের নির্ভরযোগ্য পরিবহন হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, একটু কল্পনা করুন তো, আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, চারপাশ দিয়ে অনেক গাড়ি চলাফেরা করছে, সেসব গাড়ি থেকে কোনো ধরনের ইঞ্জিনের সাউন্ড আপনার কানে আসছে না, কোনো ধরনের হর্ন বাজছে না, সেসব গাড়ি থেকে কোনো ধরনের বিষাক্ত পদার্থ বা ধোঁয়া বের হচ্ছে না। ঠিক এমন একটা শান্ত শহরে আপনি বসবাস করেন। বর্তমান সময়ের জন্য এটা কল্পনা হলেও ভবিষ্যৎ পৃথিবী এমনটা হলেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না, কারণ ইলেকট্রিক পরিবহন আমাদের এমন একটা ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ ইলেকট্রিক গাড়ি রাস্তায় চলছে এবং এই সংখ্যাটি আগামী কয়েক দশকের মাঝে কয়েক মিলিয়নে পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আমেরিকা এবং চীনের মতো উন্নত দেশগুলোতে ইতিমধ্যে ইলেকট্রিক পরিবহনের সমাগম শুরু হয়ে গিয়েছে। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে, ইলেকট্রিক গাড়ি আসলে কি? ইলেকট্রিক গাড়ি এবং পেট্রোলিয়াম চালিত গাড়ির মধ্যে আসলে পার্থক্যটা কি? সহজ কথায় যদি বলি, ইলেকট্রিক পরিবহন হলো গ্যাসোলিন বা ডিজেল দ্বারা পরিচালিত ঐতিহ্যবাহী ইঞ্জিনগুলোর পরিবর্তে বৈদ্যুতিক মোটর দ্বারা পরিচালিত যানবাহন। অর্থাৎ যে যানবাহন থেকে কোনো বিষাক্ত ধোঁয়া বের হয়ে বায়ু দূষণ করবে না, যে যানবাহনের শব্দ আপনাকে বিরক্ত করবে না, আর যেটাতে পেট্রোল পাম্প থেকে গ্যাস বা ডিজেল নেওয়ার কোনো ঝামেলা থাকবে না। ইলেকট্রিক পরিবহনগুলো হবে বর্তমান পরিবহনের আধুনিক রূপ। এই পরিবহনকে দুইটি ভাগে বিভক্ত করা যায়। এক, অল ইলেকট্রিক পরিবহন। দুই, প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক পরিবহন। অল ইলেকট্রিক পরিবহন মূলত সেই পরিবহনগুলোকে বলা হয় যেগুলো শুধুমাত্র বিদ্যুতে চলে এবং যার কোনো অভ্যন্তরীণ পেট্রোল ইঞ্জিন নেই, অর্থাৎ গ্যাস বা ডিজেল চালিত পরিবহনে যেই ইঞ্জিন থাকে সেটা থেকে সম্পূর্ণ আলাদা। অন্যদিকে প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক পরিবহনগুলো হলো যেগুলাতে একটি ইলেকট্রিক ইঞ্জিন থাকবে, আরেকটি পেট্রোলিয়াম চালিত ইঞ্জিন থাকবে। অর্থাৎ যেই গাড়িতে দুই ধরনের ইঞ্জিনই থাকে সেটাকে বলা হয় প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক পরিবহন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আধুনিক ইলেকট্রিক পরিবহনগুলোতে এমন সিস্টেম রয়েছে যেখানে বিদ্যুৎ সরবরাহ এবং ভবিষ্যতের জন্য বিদ্যুৎ সঞ্চয় করে রাখা যায়। ধরুন আপনি ইলেকট্রিক গাড়ি নিয়ে আপনার বাংলো বাড়িতে বেড়াতে গিয়েছেন এবং সেখানে যে দেখলেন যে আপনার বাংলো বাড়িতে বিদ্যুৎ নেই। আপনি চাইলে আপনার ইলেকট্রিক পরিবহনে যে চার্জ রয়েছে বা যে বিদ্যুৎ সঞ্চয় রয়েছে সেখান থেকে কিছুক্ষণের জন্য হলেও আপনার বাড়িতে আপনি ইলেকট্রিক সাপ্লাই দিতে পারবেন। অর্থাৎ ইলেকট্রিক পরিবহনগুলো আপনার বাড়ির পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে। বিষয়টা একদিকে যেমন ইন্টারেস্টিং, ঠিক একইভাবে এক ঢিলে দুই পাখি মারার মতো। আমরা এত সময় ইলেকট্রিক পরিবহন নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই পরিবহনগুলা কিভাবে পৃথিবীতে এলো, কে বা কারা এটা আবিষ্কার করলো? 1828 সালে হাঙ্গেরির ধর্মযাজক এবং পদার্থবিদ অ্যানিউস জেডলিক প্রাথমিক ধরনের একটি বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেন। মোটরটি দিয়ে কি করা যায় তা ভাবতে গিয়ে তিনি একটি ছোট গাড়ি তৈরি করেন। মোটরটি গাড়ির সঙ্গে সংযুক্ত করে পরীক্ষা চালান, যা সফল হয়। এভাবে ইতিহাসে প্রথম পরীক্ষামূলক ইলেকট্রিক পরিবহন তৈরি হয় আর জেডলিকের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তার থেকে অনুপ্রাণিত হয়ে 1832 এবং 1839 মাঝে স্কটল্যান্ডের একজন উদ্ভাবক রবার্ট অ্যান্ডারসন একটি ইলেকট্রিক গাড়ি আবিষ্কার করেন। এটা জেডলিকের গাড়ি থেকে কিছুটা আপডেট ছিল।
এরপর উনাদের মাধ্যমে উৎসাহিত হয়ে 1835 সালে নেদারল্যান্ডের একজন অধ্যাপক সিব্রেন্স স্টেটিংহো ইলেকট্রিক পরিবহন তৈরি করার সিদ্ধান্ত নেন। সেখানে তার সহকারী ছিলেন ক্রিস্টোফার বেকার। বেকার ছিলেন একজন জার্মান এবং তিনি সিব্রেন্সকে খুব সম্মান করতেন। তারা দুজনে মিলে ইলেকট্রিক পরিবহন তৈরি করলেন। প্রাথমিকভাবে এই 4 জন বিজ্ঞানী যে ইলেকট্রিক গাড়িগুলো তৈরি করেছিলেন সেগুলোই ছিল ইলেকট্রিক গাড়ির ইতিহাসের প্রথম সংস্করণ। এই 4 জন বিজ্ঞানী দেখিয়েছিলেন যে ইলেকট্রিক মোটর দিয়েও গাড়ি চালানো সম্ভব। তবে 1884 সালে টমাস পার্কার লন্ডনে বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছিলেন, যেটা আগেরগুলো থেকে কয়েক ধাপ এগিয়ে ছিল। মূলত এই আবিষ্কারের পর থেকে ইলেকট্রিক গাড়ি অবিশ্বাস্যভাবে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রে তখন এমন ইলেকট্রিক পরিবহন তৈরি হতে থাকে যেগুলোতে চার্জের ধারণ ক্ষমতা ছিল কয়েক গুণ বেশি। 1900 সাল থেকেই আমেরিকা এবং ইংল্যান্ডের রাস্তায় ইলেকট্রিক পরিবহনগুলো নিয়মিত চলতে থাকে। 1996 সালের দিকে জেনারেল মোটরস EV1 চালু করে। স্টাইল, ডিজাইন সকল দিক দিয়ে গাড়ি ছিল অতুলনীয়। সেই ধারাকে অব্যাহত রেখে ইলেকট্রিক পরিবহন এখন পুরো বিশ্বে বিপ্লব সৃষ্টি করেছে। প্রথমে কেবল সাধারণ ইলেকট্রিক গাড়ি তৈরি হলেও সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নতির ফলে এটি এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে এমন কিছু কোম্পানি রয়েছে যারা শুধুমাত্র ইলেকট্রিক গাড়ি নয়, বড় বড় ট্রাক, মালবাহী যান ইত্যাদি তৈরি করে। ইলেকট্রিক ট্রাক এবং মালবাহী গাড়ি পরিবহন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, যা পরিবেশ বান্ধব এবং কার্যক্ষমতায় উন্নত। ইলেকট্রিক যানবাহনের কথা তো আমরা অনেক শুনলাম। ভবিষ্যতে কি ইলেকট্রিক পরিবহন আমরা দেখতে পাবো? প্রযুক্তির এই যুগে অসম্ভব বলে তো কিছুই নেই। আমাদের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার এই যাত্রায় বৈদ্যুতিক বিমান একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। নেদারল্যান্ডসের এলিসিয়ান কোম্পানি প্রথমবারের মতো যাত্রীবাহী ইলেকট্রিক বিমান তৈরি করতে যাচ্ছে, যার নাম E9X। এটি 90 জন যাত্রী নিয়ে 500 মাইল একটানা উঠতে পারবে এবং এর ডানার দৈর্ঘ্য হবে 138 ফুট। তবে এখনো তারা এই বিমান নির্মাণের কাজ শুরু করেনি। 2 থেকে 3 বছরের মধ্যে এর একটা পূর্ণাঙ্গ নকশা তৈরি করা হবে, তারপর সেই অনুযায়ী এটি তৈরি করা হবে। তবে এই বিমানটি নির্মাণ এবং উড়ার ক্ষেত্রে প্রধান সমস্যা হতে পারে এর ব্যাটারি কার্যক্ষমতা। সেজন্য এলিসিয়ানের ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর রিনার্ড ডি ভ্রিজ বলেন, শক্তিশালী ব্যাটারি প্রযুক্তির উদ্ভাবনী খুব জরুরি। এই প্রযুক্তির বিকাশ কিভাবে ঘটানো যায় তা নিয়ে কাজ হচ্ছে। সবকিছু ঠিক থাকলে 2030 সালের মাঝে এই বিমান আকাশে উঠতে পারে। আমি আগে একটি কথা বলেছিলাম, ইলেকট্রিক পরিবহনকে চালু রাখতে হলে উন্নত মানের ব্যাটারি প্রয়োজন। এখন প্রশ্ন হলো, এই ব্যাটারিগুলো কতক্ষণ স্থায়ী হয়? এই প্রশ্নের উত্তর বের করতে চাইলে দুটি বিষয় দেখতে হবে। একটি ইলেকট্রিক গাড়ির সম্পূর্ণ চার্জে কত দূর যেতে পারে। অবশ্যই এটি গাড়ির ওয়েট এবং ব্যাটারির সাইজের উপর ডিপেন্ড করে। অন্য বিষয়টি হলো ইলেকট্রিক পরিবহনগুলোর ব্যাটারি আয়ুষ্কাল। বৈদ্যুতিক গাড়িগুলোতে মূলত যেই ব্যাটারি ব্যবহার করা হয় তা সময়ের সাথে সাথে কম কার্যকর হয়, অর্থাৎ এগুলো যতই পুরাতন হতে থাকে তত এর কার্যকারিতা কমে যেতে থাকে। এটি হচ্ছে ইলেকট্রিক গাড়ির সবচেয়ে বড় সমস্যা। তাহলে ইলেকট্রিক গাড়িগুলো ব্যবহারের সুবিধা আসলে কি? প্রথম কথা হলো, ইলেকট্রিক গাড়িগুলা পেট্রোলিয়াম চালিত যানবাহন থেকে অনেক পরিবেশ বান্ধব। এখানে যেহেতু কোনো ধরনের জ্বালানি ব্যবহার করা হয় না, তাই এটা পরিবেশে কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল বা ধোঁয়া নিঃসরণ করে না। এটা নিশ্চিত যে এর কারণে পরিবেশ দূষণ হবে না। এজন্য এই গাড়িগুলোকে ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব গাড়ি বলা হয়। অন্যদিকে ইলেকট্রিক গাড়ির খরচ অনেক কম। একটি ইলেকট্রিক গাড়ি চার্জ করতে প্রতি মাইল খরচ প্রায় 4 থেকে 5 সেন্ট বা 6 থেকে 7 টাকা, যা গড়ে 70 থেকে 75% কম। যেখানে গ্যাসোলিন গাড়ির ক্ষেত্রে প্রতি মাইল জ্বালানি খরচ হয় প্রায় 16 সেন্ট বা 20 থেকে 21 টাকা। ইলেকট্রিক গাড়িতে মুভিং পার্টস অনেক কম থাকে এবং ইঞ্জিন অয়েল পরিবর্তনের প্রয়োজন হয় না, ফলে রক্ষণাবেক্ষণ খরচও কম হয়। ইলেকট্রিক পরিবহনের তো অনেক সুবিধার কথাই বললাম, তবে এর কিছু অসুবিধাও রয়েছে। যেমন, এই গাড়িগুলো কেনার প্রাথমিক খরচ অনেক বেশি। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি চার্জ হতেও অনেক সময় লাগে। তাছাড়া এর ব্যাটারি পরিবর্তন করতে গেলে অনেক টাকা খরচ হয়। পৃথিবীতে যত জিনিস রয়েছে সবকিছুরই ভালো এবং খারাপ দিক রয়েছে, ঠিক ইলেকট্রিক পরিবহনের ক্ষেত্রেও একই বিষয়। তবে আপনি পরিবেশের দিকে বিবেচনা করে ইলেকট্রিক গাড়িকে এগিয়ে রাখতে পারেন, কারণ পরিবেশ না বাঁচলে আমরা বাঁচবো না। এজন্য ভবিষ্যতে ইলেকট্রিক পরিবহনগুলোকে আরো নির্ভরযোগ্য করতে চাইলে অবশ্যই কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। 1. গাড়ির মূল্য কমানো। 2. টেকসই ব্যাটারি ম্যাটেরিয়াল সোর্সিং। 3. অ্যাক্সেস যোগ্য চার্জিং অবকাঠামো উন্নয়ন। 4. ব্যাটারি দীর্ঘায়ু এবং কার্যক্ষমতা বৃদ্ধি। এই 4টি বিষয় যদি নিশ্চিত করা যায়, তাহলে ভবিষ্যতের পৃথিবী হবে শুধুমাত্র ইলেকট্রিক পরিবহনের। একটা চরম সত্য কথা কি জানেন? পৃথিবীতে কোনো জিনিসই স্থায়ী নয়, সবকিছুই ক্ষণস্থায়ী। বিশ্ব বাজারে তো সেটা আরো গতিশীল। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। ইলেকট্রিক পরিবহন এখন সময়ের দাবি হয়ে উঠেছে। হয়তো এমনও সময় আসবে যখন আমরা আমাদের চারপাশে এমন ইলেকট্রিক পরিবহনগুলোকে চলতে দেখব। কিন্তু এসব বিবেচনায় বাংলাদেশের অবস্থা আসলে কি? বাংলাদেশ আসলে ইলেকট্রিক পরিবহনের জন্য কতটা প্রস্তুত? যেখানে আমরা ইলেকট্রিক পরিবহন বলতে শুধুমাত্র অটোরিকশা আর ইজি বাইক চিনি। আমার নেক্সট ভিডিও এই বিষয়টি নিয়ে আসতে যাচ্ছে। ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।